আমাদের সাথে আজকে একটা ইনসিডেন্ট হয়ে গেছে। যত প্যাসেঞ্জার ছিল পায়ে হেঁটে সব চলে গেছে চান্ডিল স্টেশনের দিকে। জীবদ্দশায় কিছু কিছু ভ্রমণ থাকে যেগুলো প্ল্যান করে হয় না, ভাগ্য নিজে নিজেই ঠিক করে রাখে। 3 দিন আগে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম হাওড়া থেকে ঝাড়খণ্ডের একমাত্র ছিন্নমস্তা মন্দির রাজরাপ্পার উদ্দেশ্যে। এই ছিল আমার গন্তব্য, কিন্তু চান্ডিল স্টেশনের আগে এক দুর্ঘটনা বদলে দিল সব কিছুই। মালগাড়ি লাইনচ্যুত হলো, 12 ঘন্টার জন্য ট্রেন চলাচল বন্ধ, আর আমি আটকে যাই এমনই একটা জায়গায় পথের মাঝে। কারণবশতই প্ল্যান বদল, আর শুরু হলো দলমা পাহাড়ের এক অদ্ভুত অ্যাডভেঞ্চার। 3.5 ঘন্টার পাথুরে ট্রেক, ছিন্নমস্তার মন্দির বদল হয়ে পেলাম পাহাড় চূড়ায় 4টে জাগ্রত মন্দির, যেখানে যাওয়ার জন্য তৃষ্ণা মেটানোর ভরসা শুধু একমাত্র পাহাড়ি ঝর্ণা। আর এটাই হলো আমার সেই অপ্রত্যাশিত যাত্রার গল্প, যেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করতে চলেছি। একেই বলে নিয়তি। তাহলে চলুন যাত্রা শুরু করা যাক। खाली खाली हर एक अरमां तेरा इंतजार अब बस ये जिंदगी मुझे ले चल वापस तेरे। বরাবরের মতোই আমার এবারের জার্নিও শুরু হয়েছিল পাঁশকুড়া জংশন থেকে। ঘড়ির কাঁটায় বিকেল 5:22। 4 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে রওনা হলো আমাদের ট্রেন হাওড়ার উদ্দেশ্যে। আজকের গল্পে কি ঘটেছিল সেটা না হয় পরেই বলবো, কিন্তু এখন আপাতত আমি বাড়ি থেকে বেরিয়ে যেভাবে জার্নিটা শুরু করেছিলাম সেভাবেই আপনাদেরকে বলি। যেহেতু আজ একটা নতুন জার্নিতে যাচ্ছি, সেজন্য মনে মনে একটু এক্সাইটেড ছিলাম অবশ্যই। দিনটা ছিল শুক্রবার, কাজেই ট্রেনের মধ্যে ভিড় খুব যে বেশি তা কিন্তু নয়। তাই রিল্যাক্সে বসেই প্ল্যানিংটা করছিলাম যে কোন ট্রেন ধরে কিভাবে পৌঁছলে জার্নিটা খুব সহজেই করতে পারবো এবং সময়ও লাগবে খুবই কম। এইদিকে পাঁশকুড়া থেকে আমার হাওড়া পৌঁছতে সময় লেগে যায় 2 ঘন্টার একটু বেশি। তাই কিছুক্ষণের জন্য চিন্তাধারা বন্ধ রেখে হাওড়া জংশনে পা রাখলাম সন্ধ্যে 7:38। প্ল্যাটফর্মের নাম্বার 13। এরপর স্টেশন থেকে বাইরে বেরিয়ে ছোট্ট একটা ইন্ট্রো নেবার পালা। হ্যালো বন্ধুগণ, আজকে দেখা হয়ে গেল আবার একটা নতুন ভিডিওতে। আজকে আমি আছি হাওড়া জাংশনের একদম বাইরে। আজকে আমি চললাম ঝাড়খণ্ডের একদমই একটা নতুন জায়গায়, ঝাড়খণ্ডের একটা তীর্থভূমি, তার সাথে একটা পাহাড়ি পরিবেশ যার নাম রাজরাপ্পা। আপনারা অনেকেই নামটা শুনেছেন, আবার হয়তো অনেকেই শোনেননি, ইভেন আমিও কোনোদিনও শুনিনি। আজকে আমি চললাম আমার একজন দর্শকের রিকোয়েস্টে, যার নাম হচ্ছে আশিস পারুই। তো আজকে সেই জন্য চললাম ওই জায়গাতে, কারণ ওই জায়গাটা আমার কাছে একদমই অজানা, কোনোদিনও যাইনি এর আগে আমি। আর আজকে আমরা জার্নি করব একদমই একটা নতুন আলাদা রুটে। এর আগে আপনারা যারা ভিডিও দেখেছেন ওই জায়গার, তো সেই রুটে আমি একদমই যাচ্ছি না। আজকে একদম নতুন রুটে, একদম অন্য একটা ট্রেনে আজকে জার্নি করব। আর আজকে আমাদের টিকিট কিন্তু কনফার্মেশন নেই আগে থেকে, সেই জন্য আজকে জেনারেল টিকিটে করে জার্নি করছি। এখন যেহেতু শ্রাবণ মাস, সেই জন্য লাইন দেখলাম পুরো মারাত্মক পড়েছে স্টেশনের ভেতরে। তো জানি না সিট পাবো কিনা, সেটা তো ভেতরে গিয়েই জানতে পারবো। আজকের তারিখ আগস্ট মাসের 8 তারিখ। আজকে শুরু করছি জার্নি হাওড়া জাংশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখান থেকে রয়েছে আজকে রাতের 9:10 ছেড়ে যাওয়া ক্রিয়া যোগা এক্সপ্রেস, যে ট্রেনটা আমরা রাঁচি যাওয়ার জন্য খুবই প্রসিদ্ধ একটা ট্রেন আমরা জানি। কিন্তু ওই ট্রেনে করে আজকে আমরা যাব আমাদের গন্তব্যে। এই ট্রেন আমাদের গন্তব্যের প্রথম ধাপে আমাদের পৌঁছে দেবে ভোর 4টার সময়। অ্যানাউন্সমেন্ট হয়নি এখনও যে কত নম্বর প্ল্যাটফর্মে দেবে, কিন্তু এখানে ইনকোয়ারি অফিসে জানলাম যে 22 নম্বর থেকে ছাড়ে এই ট্রেনটা। সেই জন্য চলে আসছি একদম ট্রেনের প্ল্যাটফর্মে, একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন সামনে খুব সম্ভব জেনারেলের জন্য লাইনও পড়ে গেছে। এখন ঘড়ি কাটায় বাজে 8:26। এখন দিয়ে দিল 22 নম্বর প্ল্যাটফর্মে ক্রিয়া যোগা এক্সপ্রেস। লাইন অনেক লম্বা পড়লেও সিট পেয়ে গেছি, কোনো চাপ নেই। এই ট্রেনে টোটাল 4টে জেনারেল কোচ আছে, 4টে। আমি একদম ট্রেনের প্রথম ভাগের দিকে চলে আসছি। প্রথমের দিকে তো অধিকাংশ সিট এখনও দেখতে পাচ্ছি খালিই আছে, তো কোনো চাপ নেই। এই ট্রেনে করে যদি রাজরাপ্পা যাওয়া হয় খুবই একটা ভালো অপশান। রাতে ছাড়ার সময়টা ভালো, পৌঁছানোর সময়টা ভালো। এখন ট্রেন ছাড়তে আর জোর করে 4-5 মিনিটের মতো সময় বাকি আছে। এখন ট্রেনের প্রত্যেকটা কোচ পুরো ফুল হয়ে গেছে। যখন এসেছিলাম তখন কিন্তু খালি খালি ছিল, ভাবছিলাম হয়তো খালি খালি জার্নিটা করব,
আরেকটা কথা, এই ট্রেনের মধ্যে প্যান্ট্রি কার নেই, সেই জন্য খাবার দাবার স্টেশনের বাইরে থেকে খেয়ে আসা ভালো। আর তা না হলে লোকাল খাবার দাবার যেগুলো উঠবে মাঝরাতের আগে সেগুলো খেয়ে নেওয়া ভালো, তা না হলে পুরো রাস্তায় শুকনো হয়ে যেতে হবে। এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি হাওড়া স্টেশন থেকেই। আর মুড়ি খেতে খেতে আরেকটা কথা মনে পড়লো, আজকে আমি যেই জায়গায় যাচ্ছি সেই গন্তব্যের নাম মুড়ি জংশন। মানে এই ট্রেনে করে আমার যেখানে গন্তব্য মানে শেষ হবে পরবর্তী ট্রেন ধরার আগে, তো সেই জায়গার নাম মুড়ি, যেটা পড়ছে রাঁচির কয়েকটা স্টেশন আগে। ঘড়ির কাঁটায় রাত্রি 9টা বেজে 11 মিনিট। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে গতি ধরল আমাদের গন্তব্য মুড়ি জংশন হয়ে রাঁচির পথে। এই ট্রেনে আমার জেনারেল কোচের টিকিট মূল্য পড়েছে মাত্র 130 টাকা। এই টাকায় আজকে আমি অতিক্রম করব 351 কিলোমিটার ট্রেন জার্নি এবং মাঝে পড়বে 10টা স্টেশনে হল্ট। এই ট্রেনে হাওড়া স্টেশন ছাড়াও মেছেদা স্টেশন কিংবা খড়গপুর জংশন থেকেও ওঠা সম্ভব, কিন্তু জেনারেল টিকিটে জার্নি করতে হলে হাওড়া জাংশন একমাত্র বেস্ট অপশন। এখন ঘড়ি কাটায় 10টা বেজে 27 মিনিট। আমরা এখন এসে পৌঁছেছিলাম মেছেদা রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে এই ট্রেনের প্রথম হল্ট। এরপরে দ্বিতীয় হল্ট রয়েছে খড়গপুরে। মেছেদা স্টেশন থেকেও এই ট্রেনে করে আমি জার্নি করতে পারতাম কিংবা খড়গপুর থেকেও করতে পারতাম, কিন্তু তাতে কি একটা সমস্যা হতো, এই যে জেনারেল ক্লাসে জার্নি করছি আনরিজার্ভে, সিট একদমই পেতাম না। আর যেহেতু রাতের জার্নি সেই জন্য ঘুমটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে একদিনের ট্রিপ হলে রাতে ঘুম না হলো না, পরের দিনটা সারাদিন জার্নি করতে ভীষণ পরিমাণে কষ্ট হয়। এরপরে ক্রস দিলাম আমার রেল শহর পাঁশকুড়া জংশনকে, যেখান থেকে লোকাল ট্রেন ধরে আজকের জার্নি শুরু করেছিলাম। মেছেদা ছাড়ার পর ট্রেনের মধ্যে বেশ ভালো পরিমাণেই ভিড়, কিন্তু এই ভিড়ের মধ্যে কোনো একজনও কি জানতো যে আগামীকাল তাদের নিয়তিতে কী লেখা রয়েছে? ঘণ্টাখানেক জার্নি করার পর প্রবেশ করলাম খড়গপুর জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়ির কাঁটায় তখন বাজে 11টা বেজে 9 মিনিট। ট্রেনের মধ্যে ভিড়ের পরিমাণ আরও বাড়তে থাকে এবং পার করতে থাকি একের পর এক স্টেশন। এরপর মাঝরাতে যখন টাটানগর স্টেশনে গিয়ে পৌঁছালাম তখন ঘড়িতে বাজে রাত্রি 1টা বেজে 40 মিনিট। এরপরে আর মাত্র 4টে স্টেশন, তারপরে আমরা পৌঁছবো আমাদের গন্তব্য মুড়ি জংশনে ভোর 4টে থেকে 4:30 নাগাদ। কিন্তু আগে থেকে কে জানতো আমাদের নিয়তি থেমে যাবে এর পরবর্তী স্টেশন আসার আগেই। এখনের সময় সকাল 5টা বেজে 37 মিনিট। আমাদের সাথে আজকে একটা ইনসিডেন্ট হয়ে গেছে। আজকে এই রেল লাইনের ওপর একটু দূরে একটা মালগাড়ি পাল্টি খেয়েছে, যার জন্য কি করেছে, চান্ডিলের অল্প একটু আগে চান্ডিলের স্টেশনটা জাস্ট ওই জায়গায় দেখা যাচ্ছে, তারই আগে ট্রেনকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। যত প্যাসেঞ্জার ছিল সবাই কিন্তু পায়ে হেঁটে সব চলে গেছে চান্ডিল স্টেশনের দিকে। তো এখান থেকে আমাদেরকে এখন পৌঁছতে হবে সবার প্রথমে মুড়ি জংশনে। কিন্তু মুড়ি থেকে সকাল 7টা বেজে 30 মিনিটের আশেপাশে ওখান থেকে একটা মেমু ট্রেন ছিল। আর সারাদিনের সকালের ওই একটাই ট্রেন আছে, যে ট্রেনটা একদম পৌঁছয় আজকে আমরা যেই জায়গায় যেতে চলেছি তার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রামগড় ক্যান্টনমেন্ট পর্যন্ত। কিন্তু কি করব কিছু খুঁজে পাচ্ছি না, মাথা ব্যথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। চান্ডিল জায়গাটা কিন্তু খুব সুন্দর, আশেপাশের পরিবেশটা দেখুন, চারিদিকে বড় বড় সব পাহাড়, কিন্তু আর পাহাড় পরিবেশ থেকে কি হবে। এখন হেঁটে চলেছি স্টেশনের দিকেই। স্টেশনে গিয়ে হবে আজকে আমাদের ভাগ্য গণনা। স্টেশনের বাইরে থেকে বাস পাওয়া যায় কি পাওয়া যায়, কিভাবে পৌঁছবো মুড়ি জংশনে, একমাত্র স্টেশনে নেমে বাইরে বেরোলে তবেই বুঝতে পারবো। তো আজকে আমার মনে হচ্ছে যেটা আজকে হচ্ছে ছিন্নমস্তা মায়ের আজকে ডাক আসেনি আমাদের জীবনে, প্রথমবার এইরকম ট্রিপ করছি। 5 মিনিটের মতো আমরা হেঁটে আসছি, তারপর আমরা এসে পৌঁছে গেছি চান্ডিল রেলওয়ে স্টেশনে। চান্ডিল জংশন, এটা বেশ বড়সড় জংশন। মানে এই যে ইনসিডেন্টটা হয়েছে এটা ঘটেছে এই প্ল্যাটফর্মের মানে স্টেশনের একদম অপর প্রান্তে। আমরা এসেছি এই দিক থেকে, ওই যে ওই দিকে আমাদের ট্রেন দাঁড় করিয়ে রেখেছে দূরে, আর ঠিক অপর প্রান্তে ওই যে মালগাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে পরপর 2-3টে মালগাড়ি আছে যেগুলো সব লাইনচ্যুত হয়েছে। মানে একটা পড়েছে এই দিকের লাইনে, একটা পড়েছে ওই দিকের লাইনে, যার জন্য সমস্ত ট্রেন এই লাইনে বন্ধ। প্রচণ্ড হতাশ। এখান থেকে সেকেন্ড অপশন আর কিছু নেই খোলা। এই পরিস্থিতিতে এখান থেকে বাড়ি ফিরে যাওয়ারও কোনো অপশন নেই। 24 ঘন্টার মধ্যে সব কিছু স্বাভাবিক হওয়ারও কোনো আশা নেই। তাই স্টেশন দাঁড়িয়ে ঠিক করলাম এই চান্ডিল থেকে আশেপাশের কোনো ভালো ঘোরার জায়গা থাকলে সেটা ঘুরেই মনের চাপা বেদনাকে একটু শান্ত রাখার চেষ্টা করব। আপাতত মাথা ঠান্ডা রাখার জন্য স্টেশন থেকে বাইরে বেরিয়ে চায়ের দোকান থেকে গরম চায়ে চুমুক দিলাম। এখানে কিছু লোকাল দোকান, তার সাথে লোকাল কিছু মানুষজন আছে, তাদের জিজ্ঞেস করলাম এখানে ঘোরার মতো কী কী জায়গা রয়েছে। তো দুটো নাম নিল, চান্ডিল ড্যাম, তার সাথে দলমা, যে জানেন সবাই দলমা হিল টপ যেটা। আমরা এখন আপাতত একটা অটোতে উঠে বসেছি। এখান থেকে বলছি সামনে একটা গোলচক্কর বলে একটা জায়গা আছে, সেখানে গেলে
ওখান থেকে নাকি শেয়ারিংয়ে বাসটা কী সব অপশান আছে, দলমা মানে রোড আছে সেখানে যাওয়ার জন্য। তারপর ওখান থেকে অপশন পেয়ে যাবো কিছু না কিছু। আর এখান থেকে গোলচক্কর পর্যন্ত যাওয়ার জন্য আমাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে 20 টাকা করে। এই কাকুর মুখ থেকে জানলাম চান্ডিল ড্যাম এবং দলমা পাহাড়ের মধ্যে সবথেকে আকর্ষণীয় হলো দলমা পাহাড়, যেখানে পাহাড়ের পাথরের রাস্তায় ট্রেকিংয়ের সাথে একটা জাগ্রত কালী মন্দির, পাহাড়ের মাঝপথে জঙ্গলে গণেশ মন্দির, পাহাড়ের চূড়ায় একটা ভোলে বাবার মন্দির, হনুমানের মন্দির এবং দলমা মাতার মন্দিরের মতো ধার্মিক স্থল এবং এখনের সময় বেশ কিছু ঝর্ণার ধারাও দেখতে পাওয়া যাবে, যেটা কাভার করতে প্রায় বিকেল হয়ে যেতে পারে। কাজে ঠিক করলাম দলমা পাহাড়টাই আগে ভিজিট করব, তারপর হাতে সময় থাকলে চান্ডিল ড্যাম। এই যে জায়গাটা দেখছেন এটাই হচ্ছে গোলচক্কর। এই জায়গা দিয়ে পাশে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আমাদের অটো দাদা বললো যে একদম ওপরে চলে যেতে। এই যে মানুষগুলো সবাই যাচ্ছে, এই ওপর থেকে শেয়ারিংয়ে বাস পাওয়া যায় এবং অটোও পাওয়া যায়। আজকে এমন ইনসিডেন্টের জন্য জায়গাটার অবস্থা দেখুন, যত ট্রেনের প্যাসেঞ্জার ছিল সবাই ট্রেন ছেড়ে পায়ে হেঁটে এইরকম অটোতে করে সব চলে আসছে এই জায়গাটাতে। এইদিকে লাইন দেখুন খালি, কত মানুষ এখানে সব দাঁড়িয়ে। এই যে রোডটা দেখছেন এটা হচ্ছে রাঁচি হাইওয়ে, এইদিকে চলে যাচ্ছে রাঁচি, কিন্তু আমরা এই দিকে যাব না, আমরা যাব বাম দিকে। কারণ যেই অটোতে আমরা আসছি জিজ্ঞেস করে নিয়েছি, বললো এই রোডের উপরে দাঁড়িয়ে বাম দিকে যেই অটোগুলো যাবে শেয়ারিংয়ে, সেই অটোগুলোতে করে আমাদের সবার আগে পৌঁছতে হবে দলমা পাহাড়ের নিচে কালী মন্দির বলে একটা মন্দির আছে ওই জায়গাতে। দলমা পাহাড়ে দুইভাবে যাওয়া সম্ভব, একটা গাড়ি রিজার্ভ করে, 2 নম্বর পায়ে হেঁটে পাথরের জঙ্গল ভেদ করে পৌঁছতে হয় ওপরে। কিন্তু তার সাথে অটোচালক কাকু এটাও জানিয়ে দিল গাড়ি রিজার্ভ করে গেলে সেই গাড়ি নিয়ে দলমা পাহাড়ের ফরেস্টের স্যাংচুয়ারি গেট দিয়ে ভেতরে প্রবেশ করা যায় না। এই ক্ষেত্রে সেই গাড়ি বাইরে রেখে আবার 10 টাকা পার হেড টিকিট কেটে এবং 400 টাকা পার হেড দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে হয়, যেটা আমার মনে হলো অনেকটাই খরচবহুল। তাই আমরা পায়ে হেঁটেই রওনা হব পাহাড়ের চূড়াতে, আর তার সাথে আরেকবার এক্সপিরিয়েন্স করব নতুন পাহাড়ি রাস্তায় ট্রেকিং করার অনুভূতি। আর এই অনুভূতির রাস্তায় চলতে হলে প্রথমে পৌঁছতে হবে দলমা পাহাড়ের নিকটতম কালী মন্দিরে, যেখানে পৌঁছানোর জন্য কোনো রিজার্ভ গাড়ি লাগে না। এখনের সময় সকাল 7:35। এখানে রয়েছে একটা চৌরাস্তা, সামনে এখানে রয়েছে একটা কালী মন্দির, দূরে জুম করছি দেখতে পাবেন। এই জায়গাটা আমাদের নামিয়েছে, আর ঠিক এই কালী মন্দিরের উল্টো দিকে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, দেখুন পাহাড়টাকে আমি হালকা করে জুম করছি, পুরো আচ্ছন্ন হয়ে রয়েছে ওপরে কুয়াশায়। খুব সকাল সকাল পৌঁছে গেছি আমরা দলমা পাহাড়ের একদম নিচে সামনে। এই জায়গাতে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 30 মিনিটের কাছাকাছি, আর আমাদের আসতে এখান পর্যন্ত খরচ হয়েছে মাত্র 40 টাকা করে। মানে চান্ডিল স্টেশন থেকে মাত্র 60 টাকা খরচা করে আমরা চলে আসলাম দলমা পাহাড়ের একদম সামনে। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওখানে রয়েছে ভোলা বাবার একটা মন্দির। এখন যেহেতু শ্রাবণের সময়, সেই জন্য ওখানে অনেক ভক্তরাই কিন্তু যাচ্ছে। ওখানে পৌঁছতে হলে আমাদেরকে যেতে হবে এই কালী মন্দিরের সামনে। বাম দিক থেকে দেখুন একটা রাস্তা চলে গেছে এই দিকে। এই রাস্তায় সামনে একটা এরকম বোর্ড লাগানো আছে, যেখানে দেখবেন এরকম বড়াবাজার পুরুলিয়া সব লেখা রয়েছে। এখান থেকে পুরুলিয়া 82 কিলোমিটার, বড়াবাজার 39 কিলোমিটার। তো এই রাস্তা ধরেই অল্প একটু এগিয়ে যেতে হবে। এখন প্রথমে ভোলে বাবা দর্শন করার আগে এখানে যে মা কালীর মন্দির আছে সেই মন্দিরে দর্শন করে নিই। এই যে দেখছেন মন্দিরটা, এটা হচ্ছে প্রাচীন কালী মন্দির, এটা হচ্ছে বনদেবীর মন্দির। তো ভেতরে কোন ভগবান আছে, কেমন দেখতে, চলুন ভেতরে যাই। যাই বলুন, দর্শন করে পুরো মনটা ভরে গেল। ছিন্নমস্তা মা ডাকেনি তো কী হয়েছে, কালীমা ডেকেছিল, কালীমার দর্শন হয়ে গেছে। আর ছিন্নমস্তা কালী সব হচ্ছে একই রূপ, মানে রূপ আলাদা আলাদা কিন্তু হচ্ছে ঠাকুর একই। ছিন্নমস্তা স্বয়ং হচ্ছে যে মুন্ডু কেটে হাতে করে যে ঝুলিয়ে রেখেছে, তো সেই রূপটা হচ্ছে ছিন্নমস্তা, কিন্তু বাদবাকি দেখতে গেলে সবই হচ্ছে কালীর রূপ। আর এখানে কালী মন্দিরে আপনারা যদি পুজো দিতে চান এখানে এসে, তাহলে দেখবেন প্রচুর দোকান আছে। সামনে এখানে ফুল পাওয়া যাচ্ছে, তার সাথে এখানে পুজোর ডালা, নারিকেল সমস্ত কিছু আছে এখানে। খুবই জাগ্রত নাকি শুনছি এখানে এই মন্দির। তাহলে চলুন এখন আমরা কিছু খাওয়া দাওয়া করি, নিরামিষই খাবো আমরা, কারণ এরপরে আমরা যাব ভোলানাথের মন্দিরে। যেহেতু পাথরের রাস্তায় হাঁটার অভিজ্ঞতা এর আগেও আমার অনেকবারই হয়েছে, তাই এইটুকু জানি একদম খালি পেটে সমতলে হাঁটা গেলেও পাহাড়ি রাস্তাতে হয় না। আমরা এই মন্দিরের অপোজিটে পাহাড়ি এন্ট্রির রাস্তার পাশেই এক মিষ্টির দোকান থেকে 1 প্লেট আটার লুচি এবং আলু মটরের সবজি নিয়ে নিলাম, যার খরচ পড়লো মাথাপিছু 20 টাকা করে।
এইবার হাঁটা লাগালাম পাহাড়ের গন্তব্যের দিকে। রাস্তা হারানোর ভয় না থাকলেও অল্প কিছু দূর এগিয়ে এখানকার স্থানীয় মানুষদের জিজ্ঞেস করে নিলাম কোন দিক থেকে কিভাবে তাড়াতাড়ি পৌঁছতে পারবো এবং ট্রেকিং রাস্তার স্টার্টিং পয়েন্ট এবং তার সাথে কোন জায়গা থেকে কি দেখব, কোন মন্দিরের অবস্থান কোথায়, সব কিছুই জেনে নিলাম। আর এই ফাঁকে একটা জিনিস নোটিশ করলাম, এখানকার মানুষজন খুবই ফ্রেন্ডলি। আজকে যাওয়ার কথা ছিল ঝাড়খণ্ডের একমাত্র রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দিরে, তার জায়গায় চলে আসছি দলমা পাহাড়ে। একেই বলে নিয়তি, যেখানে আমরা টিফিন করেছি। খুব জোর হলে 15 মিনিটের মতো আমরা ছোট্ট একটা গ্রামের মধ্যে দিয়ে এই জায়গায় এসে পৌঁছে গেছি। এখান থেকে শুরু হচ্ছে দলমা পাহাড়ের ভিউ। কত সুন্দর দেখুন ভিউটা। চারিদিকের যে পাহাড়ের সাইডটা দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে দলমা পাহাড়, যেই জায়গাতে অনেকেই শীতের সময় কিংবা বর্ষার এই সময় ঘুরতে আসে। খুবই একটা সুন্দর জায়গা, তার সাথে এটা হচ্ছে পিকনিকের একটা স্পট। আর এখানে কিছু লোকাল মানুষজন আছে, তাদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম যে এখানে কোন রাস্তা দিয়ে কীভাবে যাব। আস্তে আস্তে জিজ্ঞেস করতে করতে আসুন, এখানকার যে লোকাল আছে তারাই আপনাদেরকে রাস্তা পুরো বলে দেবে কোন জায়গা দিয়ে কিভাবে যাবেন, কোন জায়গায় রয়েছে মন্দির। তো আমরা যেই জায়গায় শিব মন্দিরে যেতে চলেছি সেইটা আছে একদম ওই ওপরে ডোকাতে, যেখানে পৌঁছতে সময় লেগে যাবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি, এখানে লোকাল মানুষজন বলছে। তো এখান থেকে আজকে আমরা শুরু করব ট্রেকিং। অনেক মানুষ দেখছেন এই জায়গা দিয়ে যাচ্ছে। এটা ছোট্ট একটা পুল, যখন পায়ে হেঁটে আসছিলাম তখন হালকা একটু মনে হচ্ছিল গরম, কিন্তু চারিদিক দেখছেন মেঘলা ওয়েদার, তার সাথে পেছনে কুয়াশা দেখতে পাচ্ছেন পাহাড়ের ডোগায়। আর এই জায়গাটা কিছুটা আমাকে ফিল দিচ্ছে পারশনাথের ফিল। এর আগের বার যখন পারশনাথে আমি ঘুরতে গিয়েছিলাম সেখানে আপনাদেরকে দেখিয়েছি মধুবন থেকে ঠিক এই দৃশ্যটাই, ঠিক এই রকম ভিউ দেখতে পাওয়া যায়। এই পাহাড়ে ট্রেকিং শুরু করার জন্য 2টো রাস্তা আছে। একটা আছে এই ওপরের রাস্তা, যেই রাস্তা ধরে আমি এখন যাচ্ছি, কিন্তু এটা খুবই সংকীর্ণ, মানে সাইডে হচ্ছে কনক্রিটের দেওয়াল। তো এই জায়গা দিয়ে যাওয়া রিস্কি। যারা চাইছেন এই জায়গা দিয়ে যাবেন না, তারা নিচে দেখুন এই জায়গা দিয়ে অনেক মানুষ কিন্তু যাচ্ছে। তো নিচের এই পুলের রাস্তা ধরে যেতে পারেন, কিন্তু এখানে নিচে জল রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে পাহাড়ের জলধারা দেখুন কিভাবে এই যে ক্যানেলটা আছে ক্যানেলের মধ্যে ঝরে পড়ছে। এইটা হচ্ছে এখানে পাহাড়ের ক্যানেল। এইদিকে দূরেও পাহাড়ের শ্রেণী দেখতে পাওয়া যাচ্ছে। সামনে এখানে রয়েছে ছোট্ট একটা জলের ধারা, যেখানে অনেক মানুষ স্নান টান করে। কুলুকুলু শব্দে এখানে জলধারা বয়ে চলেছে একদম পাহাড়ের ওপর থেকে। এখানের পুলটা পার করে এসে এই জায়গা থেকে দেখবেন 2টো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা চলে গেছে বাম দিকে, একটা ডান দিকে। আমরা ভুল করে বাম দিকে চলে গিয়েছিলাম। আসল যে উপরে ওঠার রাস্তা সেটা ডান দিকের এই সোজা রাস্তা। এখানে রাস্তা ওই যে পারশনাথ গিয়েছিলাম ওখানের মতো কিন্তু নয়, একদমই এরকম পাথরের মধ্যে দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে একদম উপরে গিয়ে পৌঁছতে হয়। এখানে হাতি আছে দলমা, না এখানে পাবে না। টবে ওঠার পর ওখান থেকে যে ফরেস্টের যে রাস্তা শুরু হচ্ছে ওই রাস্তায় পাওয়া যাবে। এখানে কিছু নেই, কিন্তু বলা যায় না, জঙ্গলের জায়গা তো বলা যায় না। আপনাদের সবার বাড়ি কি পূর্ব মেদিনীপুর? একই জায়গা থেকে, তাই তো? মিনিট 15-20 আমরা হেঁটে একটু উপরের দিকে আসছি। এই জায়গা থেকে আসার পরে দূরে এইদিকের যে পাহাড়ের ভিউ এত সুন্দর দেখতে পাওয়া যাবে সেটা কিন্তু আমি কল্পনা করতে পারিনি। কারণ ওই জায়গায় যে পুলটা দেখা যাচ্ছে দূরে, ওখান থেকে ওই দিকের যে পাহাড়গুলো আছে ওগুলো কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম না। আর একটা ডগি আছে আমাদের সাথে, ওই নিচে থেকে ওখান থেকে আসছে। চল আয়। এখানে হাওয়াটা একটু কম আসছে, সেই জন্য একটু গরম লাগছে আগের থেকে, এটা হচ্ছে সত্যি কথা। আসলে এসব পাহাড়ি ট্রেকিং এমন জিনিস, আপনারা যদি ভরপুর শীতের সময় আসেন, এই যে পরিশ্রম শীতের সময়ও ঘাম ছুটিয়ে দেয়। আমরা 10 থেকে 15% জোর করে আসতে পেরেছি। এই জায়গাতে রয়েছে একটা বজরংবলীর ছোট্ট এরকম মূর্তি, যেটা এখানে স্থানীয় মানুষেরা পূজা অর্চনা করে, দেখে বোঝা যাচ্ছে। এখান থেকেই রাস্তা ধীরে ধীরে কঠিন থেকে কঠিনতম হতে শুরু করেছে। রাস্তা সমতল থেকে ধীরে ধীরে খাড়া আকার এবং সংকীর্ণ হয়ে চলেছে। প্রত্যেক 5 মিনিট চলার পর একবার করে রেস্ট করতে হচ্ছে ছোট্ট ছোট্ট কিছু গাছের ছায়াতে। তারই সাথে আমাদের অনুসরণ করে চলেছে পাহাড়ের সেই ডগিটাও। সঙ্গে জলের বোতলে জল খুবই সীমিত, তাই এক জায়গায় বেশিক্ষণ বসে থাকা মানে বেশি টাইম নষ্ট এবং বেশি তেষ্টা। তাই একটু সমতলে পা চালিয়ে এবং খারাপ পাথরের রাস্তায় একটু ধীরগতিতে হলেও এগোতে থাকলাম। দলমা পাহাড়ের এই ট্রেক পড়াশোনার থেকেও প্রচুর কঠিন। টাইট প্যান্ট পরে কিংবা নর্মাল শ্যুজ পরে এই জায়গাতে আসা একদমই উচিত নয়। ভালো একটা জুতোর দরকার, যার নিচে বিট থাকবে। এখন আমি হাফ প্যান্ট পরে নিয়েছি, ফুল প্যান্ট পরে যাচ্ছিলাম নিচে থেকে। এতটা চাপ লাগছিল না উঠতে,
শেষমেশ আবার হাফ প্যান্ট পরতে বাধ্য হলাম। এখন হচ্ছে শ্রাবণের সময়, এখানে অনেক মানুষই আসে জল ঢালতে। নিচে একটা খরস্রোতা ঝর্ণা আছে, কিছুক্ষণ চুপ করছে, আওয়াজটা একটু শুনুন। আমরা যে সাথে পানীয় জল নিয়ে আসছিলাম সেই জলটা শেষ হয়ে গেছে। ওপরে এখানে খাওয়ার জল কিংবা খাবারের কোনো দোকান টোকান নেই, তো এখানে ঝর্ণার জল খাওয়া যাবে। যেহেতু আজকে বৃষ্টি হয়নি 2-3 দিনের মধ্যে, সেই জন্য এখানে ঝর্ণার জল কিন্তু এখন পরিষ্কার কাচের মতো। এখানে স্থানীয় মানুষেরা বলল জলের প্রয়োজন হলে এই জায়গা থেকে আমরা বোতলে করে জল নিয়ে কিন্তু খেতে পারি। জল পুরো একদম কাঁচের মতো পরিষ্কার, দেখুন জলের মধ্যে কোনো নোংরা নেই, কোনো কিচ্ছু নেই। এখন তো বাজারে ডুপ্লিকেট বিসলেরিও বিক্রি হয়, কিন্তু এই জলের কোয়ালিটি অনেক ভালো। এর মধ্যেই আমরা একটু ওআরএস গুলে নেব। ব্যাগের মধ্যে ওআরএসের পাউচ আছে ছোটো ছোটো। এই জায়গাতে ওআরএস ছাড়া ওই একদম ওপর পর্যন্ত যাওয়া একদমই অসম্ভব, কারণ এই জায়গা থেকে এখনও ওপরে চড়াই করতে 1 ঘন্টা 45 মিনিটের ওপরে সময় লাগতে পারে। পাহাড়ের এত উচ্চতায় ঝর্ণার জলের মধ্যে কাঁকড়া কোথা থেকে আসলো? একটা জিনিস এখানে এসে ভালো লাগছে, এখানে আমি জিও সিম ব্যবহার করছি, আমার মোবাইলের নেটওয়ার্ক একদম ফুল। যেটা পড়াশোনাতে গিয়েছি ওখানে নেটওয়ার্ক পাইনি, কিংবা অন্যান্য যে পাহাড়গুলো আছে যখন এরকম জঙ্গলি রাস্তায় যখন ট্রেক করি না, তখন নেটওয়ার্কের প্রচণ্ড ইস্যু হয়। আমি জিও সিম ব্যবহার করছি, নেটওয়ার্ক ফুল, কোনো ইস্যু নেই। ভোডাফোন কিংবা এয়ারটেলের নেটওয়ার্ক আছে কি না সেটা যারা এখানে নিয়ে এসেছে ওই সিম তারাই জানবে। প্রায় অনেকটা রাস্তা আমরা চড়াই করে চলে এসেছি। এই রকম জায়গা দিয়ে আসার পরে কয়েকটা সিঁড়ির ধাপ, হে বাবা শক্তি দাও বাকি পথগুলো ওঠার জন্য। এখানে ভেতরে বিরাজ করছেন স্বয়ং গণেশজি। ভেতরটা দেখাও একটু সামনে থেকে, সাদা পাথরের মূর্তি। খুবই একটা পবিত্র জায়গা, যেখানে আসলে একটা শান্তির অনুভব করা যায়। ঝর্ণার কুলুকুলু ধারার আওয়াজ এখান থেকে শুনতে পাওয়া যাচ্ছে। আর এই দিক থেকে ঝর্ণাতে যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে এই গণেশ মন্দিরের পাশেই। এখানে আছে ছোট্ট একটা শিবলিঙ্গ, তার সাথে এখানে নন্দীজি বসে আছে। যেহেতু এই জায়গাতে ধূপদানি এখনও জ্বলছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে কেউ এখানে পূজা অর্চনা করে গেছে। লাড্ডু, তার সাথে নারিকেল এসব দেওয়া হয়েছে। দুপুরের আগে এই সময় হঠাৎ করে ওয়েদার খারাপ হতে শুরু করেছে, সাথে দমকা হাওয়া এবং আকাশ কালো করে ওঠা মেঘের দল জানিয়ে দিচ্ছে এখনই এখান থেকে আমাদের রওনা হয়ে যাওয়া দরকার। এই মন্দিরের পেছনের ডান দিকের রাস্তা ধরলাম, পাশে দেখলাম 2জন সাধুজির 2 ছোট্ট মূর্তি। তবে কিসের মূর্তি সেটা জানার আগ্রহ থাকলেও আশেপাশে কাউকে দেখতে না পেয়ে এগিয়ে যেতে থাকলাম এই সংকীর্ণ হয়ে যাওয়া পাথরের রাস্তা দিয়ে জঙ্গলের উপর প্রান্তে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর অবশ্য ওয়েদার আবার আগের অবস্থায় ফিরে আসে, কিন্তু তার সাথে নিয়ে এসেছে গরমে প্রাণবন্ধ হয়ে যাওয়ার মতো গুমোট পরিবেশ। কিছু দূর এগিয়ে যাওয়ার পর সামনের দৃশ্য দেখে চোখ কপালে উঠে যাওয়ার মতো উপক্রম হয়ে গিয়ে দাঁড়িয়েছে। এখান থেকে এটাকে কোনোভাবেই রাস্তার দরজা দেওয়া একদমই উচিত নয়। এখান থেকে ছোট বড় ভগ্ন পাথরগুলো ওপর থেকে নিচ পর্যন্ত এমনভাবে পড়ে রয়েছে যে প্রত্যেক পদক্ষেপ বারবার করে মনে করাচ্ছে চলার পথে এক পা পেছনে পিছল খেলে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ার মতো পেছনে কেউ থাকবে কিনা। তবে ধীরে ধীরে সাবধানে রেস্ট নিয়ে এগিয়ে যেতে থাকলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। কখনো কখনো মনে হচ্ছিল এই বুঝি সামনের টার্নিং থেকে রাস্তা শেষ। কখনো কখনো গাছের শাখা প্রশাখাগুলো এমনভাবে পথ অবরোধ করছে, এটা ভাবা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এখানকার মানুষজনের কাছে এগুলো একটা সাধারণ বিষয়। आप लोग क्या यहाँ का लोकल हो? हम लोग तो यहीं के हैं। इसीलिए आ गए। हम लोग डेली आना कर सकते हैं, लेकिन हम daily लोगों को तो नहीं आदत नहीं है ना। है। अच्छा, বলছে নাকি এখান থেকে আর খুব বেশি দূর নয়, কিন্তু এখানে রাস্তা প্রচণ্ড সংকীর্ণ। সরু পাথরের রাস্তাগুলো এখান থেকে আরও খাড়াই হয়ে উপরের দিকে উঠে গেছে। যত উপরে উঠছি রাস্তায় আরও কঠিনতা থাকছে। কিন্তু আমরা ওই 6 মাসে 9 মাসে একদিন ঘুরতে আসি, আমাদের কাছে এইগুলো না প্রচুর একটা ক্রিটিক্যাল ব্যাপার আমাদের কাছে। कितना दिन लगेगा? लगेगा जास्ती दूर नहीं है तो लगेगा भी दूर, आधा घंटा। आधा घंटा नहीं लगेगा। अब थकने चढ़ने में थोड़ा थकता है ना, हम लोग भी गए पूरा। जब होता है तो ऊपर चढ़ाई पड़ता है ना। हाँ, और चढ़ाइए होगा ना, नीचे नहीं ना होगा डाउन। তো ওনারা এখানে লোকাল খুব ইজিলি ওঠানামা করছে। এখান থেকে আবার শুরু হচ্ছে এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। শেষের এই আধা ঘন্টা আমার কাছে মনে হচ্ছে একটা বেলার সমান। তবে এত দূর যখন এসেছি তাহলে শেষটা না দেখে বাড়ি ফিরবো না, এটা কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছি। এখানে যেতে যেতে জায়গায় জায়গায় এরকম দেখবেন ছোট্ট ছোট্ট জলাধার
ওপর থেকে নিচের দিকে নেমে আসছে। আর এই জলটা মারাত্মক ঠান্ডা, মারাত্মক, সেই লেভেলের ঠান্ডা। একটা পাহাড় শেষ হচ্ছে, আবার একটা পাহাড় শুরু। এই যে কি কঠিন ট্রেক। প্রথমের পাহাড়টা যেটা নিচে থেকে দেখতে পাচ্ছিলাম, ওটা আমরা শেষ করে কিছুটা সমতলে আসলাম। ভাবলাম হয়তো এইবার আমরা গন্তব্যের সামনাসামনি চলে আসছি, কিন্তু এরপরে দেখছি আবার একটা রাস্তা শুরু হয়েছে, যেটা এই পাহাড়ের সাথে জুড়ে থাকা আর একটা পাহাড়ের গা বেয়ে ওপরের দিকে উঠে গেছে। দূর দূর পর্যন্ত নজর আসছে খালি জঙ্গল আর হালকা হালকা এখানে সব পাখি পোকামাকড়ের ডাক। ম্যাপে যেগুলো দেওয়া আছে না, যারা ম্যাপ দেখে এখানে আসছেন তাদেরকে বলবো ম্যাপ দেখে ম্যাপের ভরসায় আসবেন না। এখানে রাস্তা একদম জঙ্গলি রাস্তা, ওটা একটা আন্দাজে একটা দেওয়া থাকে। ম্যাপের ওই যে দূরত্ব কিংবা রাস্তা কোনোটাই পারফেক্ট নয়। এই জায়গাতে আসার পরে দেখুন এখানে নেচারটা কেমন। এখানে বিশাল বড় বড় এরকম সব শিলাখণ্ড, এইরকম জায়গা দিয়ে আমাদেরকে এখন খাড়া চড়াই করতে হবে। আর এখানে আমাদের দলের সাথে আসছে একটা বানর। যে কোনো পাহাড়ে ঘুরতে গেলে কোন জল খাওয়া উচিত হবে কোনটা না, চলুন আপনাদেরকে দেখাই একটু। রাস্তার উপর থেকে যে জলের সোর্সটা বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে যে ওপরের যে নোংরা সেগুলো এই জলের সঙ্গে মিশে আছে। কিন্তু এই জায়গাতে দেখুন এখানে একটা ছোট্ট জলের সোর্স আছে, কিন্তু এই জল কোথা থেকে আসছে কেউ জানে না। এগুলো বিশেষ করে এই যে পাহাড়ি গাছগাছড়া আছে, এগুলো যে মূল শেকড়, তার মধ্যে দিয়ে জলগুলো এরকম ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে। তো এই জলটা হচ্ছে একদম পিওর মিনারেল ওয়াটার। এখানে দেখছেন এখানে কিছু মানুষ এরকম পাতা দিয়ে রেখেছে যাতে এই জলগুলো বোতলে করে সংগ্রহ করতে পারে। আর এই জলটা খুবই পরিষ্কার স্বচ্ছ, এই জলের মধ্যে কোনো নোংরা নেই। জলটা দেখুন কত পরিষ্কার, একদম কাঁচের মতো স্বচ্ছ, একটা বালির কোনা পর্যন্ত নেই। এই জলের টেস্ট আগের যে জলটা খেয়েছিলাম তার থেকে অসাধারণ। প্রায় 3 ঘন্টা 45 মিনিট হাড় ভাঙা পরিশ্রম করার পর অবশেষে আমাদের পাহাড়ি জঙ্গলি ট্রেকিংয়ের রুট শেষ হয়ে গিয়ে এইরকম জায়গায় এসে পড়েছে। এইটা হচ্ছে এখানের গাড়ি যাওয়ার রাস্তা। এই যে সোজা রাস্তা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে সব 4 চাকাগুলো সব যায়। এখানে আসার আগে আমি শুনেছিলাম যে এখানে নাকি প্রাইভেট গাড়িগুলো এখন নিয়ে ঢুকতে দিচ্ছে না, কিংবা বাইরে থেকে যে রিজার্ভে গাড়িগুলো নেওয়া হয় সেগুলো আসতে দেওয়া হয় না। কিন্তু এই 2-3টে গাড়ি দেখলাম এই জায়গা দিয়ে যাওয়া আসা করছে। কাকে বিশ্বাস করব কিছু বুঝতে পারছি না। আমরা যে অটোতে আসছি সেই অটোতে বললো যে এখান থেকে নাকি ফরেস্টের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো নিতে হয়, যেই জন্য আমরা এরকম ট্রেকিং করে এইভাবে আসছি। তো যাই হোক, এটা আমার ইচ্ছে ছিল দলমা পাহাড়ে ট্রেক করব, সেই জন্য একটা ইচ্ছে পূরণ করলাম। আর এই জায়গাতে আপনারা কারা আসবেন, যারা ট্রেকিং ভালোবাসেন, অ্যাডভেঞ্চার পছন্দ করেন, কারণ এই পুরো রাস্তা জুড়ে রয়েছে ঘন জঙ্গল, পাথুরের রাস্তা, তার সাথে ঝর্ণার ধারা মাঝে মাঝেই রয়েছে। জলের অভাব নেই, শুধু অভাব আছে খাবার দাবারের। এখান থেকে সোজা রাস্তা বেরিয়ে গেছে ভোলে বাবার মন্দিরের দিকে, আর ঠিক পাশে এই জায়গা দিয়ে এই সিঁড়ির ধাপ ভেঙে এখানে রয়েছে দলমা মাতার মন্দির। চলুন আগে এই মন্দিরের দিকে রওনা হই, তারপরে ভোলে বাবার মন্দিরের দিকে রওনা হব।
এই দলমা মাতা মন্দিরের নিচে এখানে একটা দোকান আছে, যেখানে এই বিস্কিট জল এগুলোই পাওয়া যাচ্ছে। তবে এই জায়গাতে দোকান বেশি না থাকলেও সামনে অল্প এগিয়ে গিয়ে যেখানে ভোলে বাবার মন্দির রয়েছে সেখানে রয়েছে প্রচুর খাবারের দোকান। এই দলমার জঙ্গল হাতির জন্য বিখ্যাত হলেও প্রচুর পরিমাণে জঙ্গলি বিড়ালও দেখতে পাওয়া যায়, যেটা এখানে এই বোর্ডের মধ্যে ছবি এবং লেখার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। অল্প কিছু দূর এগোতেই পৌঁছে গেলাম মন্দিরের সামনে। ডান দিকে রয়েছে বিশাল বড় গাড়ি পার্কিংয়ের জায়গা এবং আশেপাশে প্রচুর খাবারের দোকান এবং তার সাথে পুজোর ডালের দোকান তো রয়েছেই। এই দুই ধারের দোকানের মাঝের রাস্তা দিয়ে এগিয়ে গেলেই বাম দিকে রয়েছে অনেকগুলো ধাপ সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে ওপরে উঠলে দুটো ভিন্ন মন্দির দেখতে পাওয়া যায়। এই সিঁড়ির ধাপের একদম অপোজিট প্রান্তে রয়েছে এক প্রাচীন কুয়ো, যেখান থেকে কপিকলের মাধ্যমে বালতিতে করে জল তুলে পান করাও যায়। এই জলের ন্যাচারাল সোর্স এই পাহাড়। এরপরে এগিয়ে গেলাম মন্দির দর্শনের দিকে। এখান থেকে দুটো রাস্তা মানে দুটো সিঁড়ি চলে গেছে দুই দিকে। বাম দিকে সিঁড়ি ধরে উঠলে দেখতে পাওয়া যাবে ভোলে বাবার মন্দির এবং ডান দিকে বজরংবলীর মন্দির। প্রথমে ভোলে বাবার মন্দির দর্শন করে তারপর দ্বিতীয় মন্দিরে যাব ঠিক করলাম। এই রাস্তা অনেকটাই ভিন্ন অন্যান্য পাহাড়ের ভোলেনাথের মন্দিরের তুলনায়। এই ফাঁকে একটা প্রশ্ন আপনাদের জন্য, বলুন তো দেখি, ভোলানাথের যত বিখ্যাত মন্দিরগুলো রয়েছে, বিশেষ করে ধামগুলো, সেগুলোর অবস্থান কেন বেশিরভাগ পাহাড়ের উপরেই? এই উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই মন্দিরের ঠাকুরমশাইয়ের কাছে জানলাম আজকে এখানে ভিড়ের পরিমাণ একটু কম। তার একটাই কারণ, আজকে শনিবার। এটাই যদি আমরা সোমবার আসতাম তাহলে এখানে ভিডিও করা তো দূরের কথা, দাঁড়াবার উপক্রম থাকে না। এরপরে আমরা রওনা দিলাম আজকের আমাদের শেষ মন্দির, শেষ ডেস্টিনেশনের দিকে, যেটা এই মন্দিরের কয়েক ধাপ সিঁড়ির ওপরেই অবস্থান করছে। ফাইনালি এখন এসে পৌঁছেছি দলমার একদম টপ পয়েন্টে। এই জায়গা থেকে পুরো চারিদিকের পাহাড়ের সারি দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, ওগুলো দেখাবো তো পরে, তার আগে আপনাদের মন্দিরটা দেখাই চলুন। একদম টপে রয়েছে বজরংবলীর মন্দির। এই যে দেখছেন ছোট্ট একটা মন্দির কনক্রিটের, এখানে চারিদিকে বাঁদর ঘোরাফেরা করছে, দেখতে পাচ্ছেন। এদের কাছ থেকে কিন্তু খুব সাবধান। আর এই রয়েছে এখানে শ্রী বজরংবলী। এই জায়গা থেকে আপনাদেরকে চারপাশের ভিউটা একটু দেখাচ্ছি চলুন। 360 ডিগ্রি যেটা ভিউ, এই দিক থেকে আপনাদের দেখাতে শুরু করি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা রঙের একটা আবছা একটা পাহাড়, ওই জায়গা থেকে শুরু হচ্ছে দলমা ফরেস্টের এরিয়া, মানে দলমা পাহাড়। আর এই মন্দিরের আশেপাশে আপনারা পুরো রাউন্ড করে যত ঘুরবেন না, চারদিক থেকে একটা 360 ডিগ্রি ভিউ পাবেন। এই দিকে রয়েছে যে দিক থেকে আমরা আসছি সেই শহর, নিচে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট সব বাড়িঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় দেখতে পাওয়া যাচ্ছে না বলেই চলে, খুবই আবছা। এটা হচ্ছে গাড়ি পার্কিং, এখানে সব গাড়িগুলো আসে। আর এইদিকে দেখতে পাচ্ছেন দলমা ফরেস্টের আবার কিছু পাহাড়। তার সাথে চলুন আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই। এখানে সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন একটা ওয়াচ টাওয়ার। এখানে দুটো ওয়াচ টাওয়ার রয়েছে। এই যে ওয়াচ টাওয়ার, এটা হচ্ছে নতুন তৈরি করা হয়েছে, আর এরই পাশে রয়েছে আরেকটা ওয়াচ টাওয়ার। তো নতুন ওয়াচ টাওয়ার থেকে সব থেকে ভালো ভিউ দেখতে পাওয়া যায়। ওই জায়গা থেকে এই যে আশেপাশের পাহাড়ে যে ভিউ দেখতে পাচ্ছেন, সব থেকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। এখনের সময়টা আপনাদেরকে দেখিয়ে দিই, 1:10 আমরা নিচে থেকে যখন চড়াই শুরু করেছিলাম তখন ঘড়ি কাঁটায় বাজে 8:30-35 আশেপাশে, যেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আর এখানে যে শিব মন্দির আছে সেটা এই বজরংবলী মন্দিরের নিচে রয়েছে। তো ওই জায়গাটা দর্শন করেছি, খুবই ভালো লাগলো। তাহলে চলুন এখন এখান থেকে নিচে যাই, প্রচুর খিদে পেয়েছে। ভগবানের দর্শন মোটামুটি সব ফিনিশ, এইবার খাওয়া দাওয়া করতে হবে। এই রাস্তা দিয়ে ওপরে আসতে হয় এই বজরংবলী মন্দিরে, আর ডান দিক দিয়ে বেরিয়ে গেছে এই নতুন ওয়াচ টাওয়ারের রাস্তা। আর এই জায়গা থেকেও দেখুন কত সুন্দর ভিউটা লাগছে। যেহেতু এখন বর্ষার সময়, চারিদিকে এইরকম সবুজের সমাহার দেখতে পাবেন। মন্দিরের নিচে এখানে বেশ কিছু খাবারের দোকান আছে, আমরা এই দোকানটাতে খাচ্ছি। এখানে ঘুগনি, মুড়ি, আলুর চপ, বিস্কিট, জল, চানা এসব পাওয়া যাচ্ছে। 20 টাকা করে নেয় ঘুগনি, মুড়ি। চপ কত করে দাদা? 10 টাকা পিস। দলমা পাহাড় ট্রেকিং হলো, মন্দির দর্শন হলো, খাওয়া দাওয়া হলো। এবার তাহলে কি কাজ? আমাদের এখান থেকে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে শেয়ার করি। আপনারা যারা পায়ে হেঁটে এখানে আসছেন, মানে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে, তো এখানে এসে যদি আপনারা খোঁজেন যে গাড়িতে করে আপনারা চলে যাবেন, তাহলে কিন্তু সেটা পুরোপুরি ভুল ধারণা। এখান থেকে কোনো গাড়ি পাওয়া যায় না শেয়ারিংয়ে। একমাত্র ফরেস্টের গাড়ি নিয়ে এখানে ঘুরতে আসলে তাহলে সেই গাড়িতে যাওয়া এবং আসা হয়। তাছাড়া যে প্রাইভেট গাড়িগুলো আছে সেই প্রাইভেট গাড়িতে করে যাওয়া আসা আপনারা করতে পারবেন। তাছাড়া দেখলাম এখানে এখন বাইক নিয়ে কিছু মানুষ আসছে, মানে বাইক নিয়েও এন্ট্রি দিচ্ছে। কিন্তু ভবিষ্যতে যেটা আমি শুনেছিলাম, এখানে এইসব এন্ট্রিগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন, যেই জায়গা দিয়ে আমরা আসছি ওই জায়গা দিয়েই আবার আমাদেরকে নিচে নামতে হবে। ওপরে আসতে যেই সময়টা আমাদের লেগেছে, নিচে নামতে সময়টা অনেক কম লাগবে। এই হলো সেই জায়গা, যেই জায়গা থেকে আজকে সকাল 8টা বেজে 30 মিনিটের আশেপাশে ট্রেকিং শুরু করেছিলাম। এই জায়গাতে একটা ঝর্ণা ধারা আছে, এই জায়গাতে স্নান করেছি নিচে নেমে এসে। তো এখন আমরা যেইভাবে এসেছিলাম এখানে সেইভাবে আবার চলে যাব ওই চান্ডিল রেলওয়ে স্টেশনে। তারপর ওখান থেকে সেম ট্রেন, ওই ট্রেনটা আছে রাত্রি 11:30টার আশপাশ খুব সম্ভব। তো টিকিট আগে থেকে করিনি, জেনারেল টিকিটে করে এসেছি। জেনারেল টিকিটে করে আবার জার্নি করে আবার পৌঁছবো বাড়িতে। কোনো কিছু জিজ্ঞাসাবাদ যদি থাকে তাহলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। যদিও আজকের ট্রিপটা অন্য জায়গাতে করার কথা ছিল, কিন্তু তার জায়গায় বিকল্প হয়ে গেছে আর কি এটা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাইকে টাটা, বাই বাই।